তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, চলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। বন্ধুর শোকে কবিরাজের কি অবস্থা। পেটের ব্যথার জন্য। শুল বেদনা কি জিনিস জানেন? যার হয় সে জানে। মোহন চুপ কর। আমরা সব জানি কাল সারা রাত মোহর আলীর মতো গণ্যমান্য ব্যক্তির বাড়িতে কেন বাতি চলেছে সে খবর কি আমরা রাখি না? আজ উনি কোনো মতে এসেছেন, কারণ উনি জানেন বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে কিন্তু উনি একটা কথা জানেন না, আজ ওনার বন্ধু কলকাতায় গিয়েছেন। না, আমরা বাধা দেই। উনি ভেবেছেন ছেলেকে জামিনে ছাড়িয়ে আনবেন, কিন্তু উনি এটা জানেন না যে এইসব কেসে জামিন হয় না, সুবিমলকে ছেলে পচেই মরতে হবে। ইংরেজ মারার স্বপ্ন দেখার ফল কি হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাকে আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা আপনাদের গ্রামকে চট্টগ্রাম বানাতে দেবেন না। যদি ভালো চান, আপনাদের ছেলেপুলেকে যদি সুস্থ রাখতে চান, তাহলে সন্ত্রাসবাদীদেরকে কোনো প্রকার মদদ দিবেন না। আর যদি আমি খবর পাই যে আপনারা কোনো সন্ত্রাসবাদীকে মদদ দিচ্ছেন, তাহলে কিন্তু আমি তার জীবনটা ফর্সা করে দেব। কি হলো, থামলে কেন? পড়ো। ওই যে জায়গায় সূর্য সেনের কথা লেখা আছে সেটা আবার পড়ো। না থাক, তোমার একটা স্মৃতিশক্তির পরীক্ষা নেই। সূর্য সেনকে যেন কে ধরে দিয়েছে? জি, উনারই এক আত্মীয়। শুধু আত্মীয় বললে তো হবে না, নামটাও তো বলতে হবে। শোনো, তোমাকে যখন আমি একটা কেস ফাইল দিব, তখন শুধু নাম বললে হবে না, ফুল সেই সাথে বাদী পক্ষ, আসামি পক্ষে সবকিছু নাম বলতে হবে। জি, কাগজে যে নামটা লিখেনি। লেখেনি না? না। গুড, খাও। কেমন লাগছে? ভালো। আমি ভালো জিনিস ছাড়া অন্য কিছু পছন্দও করি না। তো বউকে চিঠি লিখলে? ও, তো কি লিখলে? ঢাকা শহরের কথা, এখানকার মানুষজন, গাড়ি ঘোড়া এসব লিখলে? আর আমার কথা? না। ও,
আমার কথা লেখনি? গুড। কোন কথা লিখতে হবে আর কোন কথা ঢেকে রাখতে হবে ঢাকা শহরে পানি পেটে পড়তে না পড়তে শিখে গেছো। গুড লার্নার, তোমাকে দিয়েই হবে। উঠান উঠান উঠান, আমি মোহন, মোহনবাসী। উঠান উঠান, দরজাটা খুলেন। ও উঠান। আরে সাহেব, বাড়িতে মনে কেউ নাই। ভেতর থেকে যখন দরজা লাগানো নিশ্চয়ই কেউ আছে, হয়তো ঘুমোচ্ছে। তুই একটু জোরে জোরে ধাক্কা দে। ও উঠান, আমি মোহনবাসী। বলছি উঠান, ও উঠান। এইভাবে বাড়ি সামনের কতক্ষণ দাঁড়া থাকবো? একটা মানুষ কেমন আছে না জেনেই চলে যাবো? তোর যদি এত দরকার হয় তুই চলে যা। আমি সেই কথা বলছি নাকি? তোমরা, আমি ভাবলাম পুলিশ আসছে। কি যে করো না দিদি, তোমার এই দুদিনে ঘরে বসে থাকতে পারো না। কেন দিদি, দাদা সন্ধান দিয়ে কলকাতায় গেছে, নিশ্চয়ই তোমাদের ঘরে রান্না করার মতো কিছু নেই। মনেটা ঘরে দিয়ে ওঠান, একটু ভেতরে দিয়ে আসি। এইসব আনতে গেলে কে রান্না করবে, কে খাবে? আমার বুকের ধনকে তো ছিনিয়ে নিয়ে গেল। তোমাকে বাইরে গাছে রেখেছি, আমার মাথা ঠিক নেই। চলো ভিতরে চলো। এতদিন জীবনটা ছিল একরকম পেয়ারা বোন, আর আজ সব কিছু ছাড়খাড় হয়ে গেল। ছেলেটাকে নিয়ে কত আশা ছিল, যে ছেলে একটা তেলাপোকা মারতে গেলেও ভয় পেত, যে ছেলে একটা ডানা ভাঙ্গা পাখি সেবা করে আকাশে উড়িয়ে দিত, আজ সেই ছেলের হাতে বন্দুক। দেশ তার কাছে এত বড় হয়ে গেল, একবারও ভাবলো না তার মা বাপের কথা। এত চিন্তা করো না বৌদি, সব ঠিক হয়ে যাবে। এভাবে ভেঙে পড়ো না। কিচ্ছু হবে না, আমি জানি কিচ্ছু হবে না। আমি জানি সাহেবদেরকেও মারতে চেয়েছিল, সেই সাহেবরা কেউ কি ছেড়ে দিবে? হয় ফাঁসি নয় দ্বীপান্তর। ওকে একবার তোকে দেখতে পারলাম না। কেন পাবেন না বোঠান? নিশ্চয় পাবেন, নিশ্চয়। বুদ্ধিমাসে তো কলকাতা গেছেন, ওইখানে উনি জাতরে লোকিল ধরবেন, তাহলে দেখবেন ঠিকই তার জামিন হয়ে যাবে। আর তাছাড়া ওর কাছে তো শুধু বন্দুক পাইছে, ও তো কারো খুন করে নাই। এমন হইতে পারে না কেউ বন্দুকটা ওর কাছে রাখতে দিছে। আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। আমার ছেলেটার কত আশা ছিল ডাক্তার হবে, মানুষের সেবা করবে। ওকে কি একবার আমি দেখতে পাবো না? সুবি বলবে, একবার তুই আমার সাথে দেখা দে, একবার তোকে আমি দেখতে চাই। ও দিদিমণি, 5,000 কত? 35। কতবার বলেছি নামতা মুখস্থ করবি, কাল 10 পর্যন্ত পড়ে আসবি। আজ আর পড়াবো না, ছুটি যা। আয় বাবা আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। কেমন আছে কবিরাজ দাদা? ভালো নেই গো, পেটের ব্যথাটা কিছুতেই কমছে না। আজ আব্বা নিজের উপর একটা ওষুধ পরীক্ষা করবে। নিজের চিকিৎসা নিজেরই করাতে হবে, অন্য কোথাও যাবে সেই উপায়ও তো নেই। বুদ্ধি কাকা যদি থাকতো তাও একটা কথা ছিল।
আজ মা আর মেজো ভাবি যান সোমনাথ চাচার বাড়ি গিয়েছে। ওদের এই দুদিনে তোরা ছাড়া আর তো কেউ পাশে দাঁড়াবে না। ওই বাড়িতে যাবে সে হিম্মত একমাত্র তোদেরই আছে, আর কারো তো শীত দ্বারাটুকু নেই। সব কেন্ন কোথাকার। মানুষ এভাবে বাঁচতে পারে? মাঝে মাঝে মনে হয় এই গা ছেড়ে কোথাও চলে যায়, অথচ কোথাও যাব সে জায়গাটুকু নেই। কি হয়েছে আপনার পিসিমণি, এভাবে কথা বলছেন যে? মন খারাপ? আমার, আমি যদি মরে যাই আমায় কিন্তু তুই পোড়াবি। আমার তো কেউ নেই, তুই আমার ছেলে, তুই আমার মুখে আগুন দিস। বললেই হলো আপনি এখন মরবেন না, আর আপনি মরলে কিভাবে আপনার মুখে আগুন দিব? কেন দিবি না? আমাকে দিতে দেবে নাকি গ্রামের মাতব্বররা? আমি যে মুসলমান। সে আমি জানি না, আমি তো পিসি, আমার 3 কুলে কেউ নেই, আমি অনাথ। সবই তো বুঝলাম, কিন্তু আমার কথা যদি কেউ না শুনে কি করে পারবো ওদের সাথে? তাহলে না হয় আরেকটু সবুর করি, তুই আরেকটু বড় না হওয়া অবধি না হয় মরবো না। সেই ভালো। পিসিমণি, আরে দীপা, দিদি এনা একটু মুখে দাও তো। কত জন্মে তুমি আমার মায়ের পেটের বোন ছিলে পেয়ারা, একে মায়ে জড়াচ্ছ আমাকে। আমার তো বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে। এই কি কথা বলছো দিদি? আমরা তোমাকে মরতে দিলে তো? তোমার ছেলে না হয় জেলে গেছে, কিন্তু একদিন তো সে ফিরবেই। যদি ফিরে এসে দেখে যে তার মায়ের যত্ন নেওয়া হয়নি, তাহলে ওর সামনে আমরা কোন মুখে দাঁড়াবো বলো তো? আমার ছেলে আবার ফিরবে? কেন ফিরবে না? সাহেবরা তো ওরকম কতজনকে ধরে নিয়ে যায়, তারপরে আবার 2 দিন বাদে ছেড়ে দেয়। যদি না ছাড়ে, ওরা যদি অত্যাচার করে আমার ছেলেকে মেরে ফেলে, লাশটুকুনো যদি খুঁজে না পাই, বোন ওরা কি আমার ছেলেকে মারছে? শুধু শুধু কেন মারবে? আর তাছাড়া বদ্যি দাদা তো গেছেন, হয়তো একেবারে ছেলেকে নিয়েই ফিরবেন। হয়তো তোমাদের কথাই সত্যি, তবু মন যে কোডাকটাকে। মায়ের মন তো ওরকম একটু হয়, দেখবে এগুলো হচ্ছে মনের মিথ্যে ভয়। আচ্ছা হয়েছে, এবার একটু খেয়ে নাও তো। খাবার আমার গলায় নামছে না বোন। সে কি কথা? না খেলে তো পিত্তি করবে। আর তাছাড়া 2 দিন ধরে তোমাদের চুলোও জ্বলছে বলেও তো মনে হচ্ছে না। শোনো, আমি কিন্তু তোমাকে না খাইয়ে যাব না। আমার বাড়িতে মেলা কাজ পড়ে আছে, একবার ভাবো তো। তুমি আমার মায়ের পেটের বোন হলে না কেন বোন? আমি আশীর্বাদ করি তুমি ছেলে পুলে নাতি নাতি নিয়ে যেতে অনেক সুখী হও। আশীর্বাদ করো দিদি, আমরা সবাই যেন ছেলে বউ নাতি নাতনি রেখে চোখ বুঝতে পারি। আর আল্লাহ তোমার সুবিমনকে অবশ্যই ফিরিয়ে দিবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। তুমি আশীর্বাদ করো আমার ছেলের জন্য, তুমি আশীর্বাদ করো। কতদিন পর এলি এবার? সেই কালী পুজোতে এসেছিলি। আমান, ওকে চিনতে পারলি? আমি চিনি তো, তুমি কবিরাজ কাকার ছেলে আমার না? বাহ, একেবারে ঠিক চিনেছিস তো। আমান, তুই চিনতে পারিসনি তো? অবশ্য আর কটা দিন পরে আসলে আমিই চিনতে পারতাম না। এই, তুমি কথা বলো না কেন? তুমি কি বোবা? বালাই ষাট, ও বাবা হতে যাবে কেন? কিন্তু ও একটু লাজুক। এ মা, ছেলে আবার লজ্জা পায় নাকি? লজ্জা পায় তো মেয়েরা। তুমি কি মেয়ে? ও হলো মজুমদার নিবাসের মেয়ে। ওর বাবা শ্যামাপ্রসাদ মজুমদার কংগ্রেসের মস্ত বড় নেতা।
তুই ওকে দেখেছিস ওদের বাড়িতেই কালী পুজোর সময়, ওই সময়টাতেই তো ওরা আসে। হ্যাঁ বাবা, তোর বাবা কি এখনো সাহেব কোম্পানির বামার লরিতে কাজ করে? হ্যাঁ করে তো, আমাকে স্কুলে দিয়ে তবেই অফিসে যায়, সারাদিন অফিস করে। আর তোকে আদর করে কখন? দূর, খালি অফিস আর বাকি সময় মিটিং আর মিছিল, আর সারাদিন বন্দে মাতারাম বন্দে মাতারাম। এই শোনো, তুমি আমাকে দীপামিতা করে ডাকবে। আমি কালী পুজোর দিন জন্মেছিলাম তো, তাই আমার দাদু আমার নাম রেখেছে দীপামিতা। সবাই আমার সুন্দর নামটাকে কেটে ছোট করে দেয়, কেন বলো তো? আচ্ছা বেশ, আমিও এখন তোকে পুরো নাম ধরেই ডাকবো। তা এতদিন আসিসনি কেন? ঢাকায় গিয়ে এই পিসিটাকে একেবারে ভুলে গিয়েছিস তাই না? কি করি বলো, শহরে এত কাজ আমার। স্কুল করো, পিয়ানো শিখো, আঁকা শিখো, এমব্রয়ডারি শিখো, বাবাকে হেল্প করো, বাবার সাথে খন্ত্র কাকারা আসলে গান শোনাও, কাজ কি কম? আরে একেবারে পাকা গিন্নি। তা গিন্নি মায়ের হাতে আজকে বন্দুক নেই কেন? কারণ আছে, বলা যাবে না। এই, তুমি আমাকে সত্য চিনতে পারোনি? কি বোকা তুমি! বাপরে, ছুঁয়ে দিলি। এখন কি হবে? চুপ করো তো। কি হবে? ঠাকুমা না জানলেই হবে। শহরে এসব এখন আর কেউ মানে না। আচ্ছা, তোমার বন্দুকটা দেখাবে না? এই মা, বোবার মুখে কথা ফুটেছে। না, দেখাবো না। যে কিনা আমাকে চিনতেই পারলো না, তাকে আবার আমার বন্দুক দেখাবো? আমার বইই গেল। আপনি সুবিমলের বাবা? কি করা হয়? কবিরাজি। কবিরাজি? ইন্টারেস্টিং। তা আপনাদের এই ঘাস লতা পাতায় কাজ হয়? রোগী টোগী আসে? আসে নিশ্চয়, না হলে সংসার চলে কি করে? আর ডাক্তারি পড়ার খরচও তো নেহাত কম নয়। তা দেশে জমি টমি আছে? যত সামান্য। ভালো, খুব ভালো। আসলে হয়েছে কি জানেন, আমার এই হাতটাই বড্ড ব্যথা। ডাক্তার দেখিয়েছি, কাজ হচ্ছে। কবিরাজি করলে সারবে? হয়তো। আমার ছেলেটা, আরে আমার হাঁটুটা আগে দেখুন। আমি আমার ছেলের সাথে একটু, আপনার জন্য খুব খারাপ লাগছে শুনলাম। আপনার অনেক আশা ছিল, কবিরাজের ছেলে ডাক্তারি, কিন্তু ছেলেগুলোর মাথায় কি ভূত ধরেছে দেখুন। আমি আমার ছেলেকে এখান থেকে সরিয়ে নিয়ে যাব। আপনি বললেই শুনবে? একেবারে ব্রেন ওয়াশ হয়ে গেছে, বুঝলেন? এত সেটা দেখুন না, কাল থেকে এত মারছি, মুখ থেকে একটা কথাও বের করছে না। আপনাকে মেরেছেন তো কি করবো বলুন? পেট থেকে তো কথা বের করতে হবে। আল্লাহ শুকর, এখনো হাত পা ভেঙে দিন। আর যদি না শোনে তো সেটাই করতে হবে। আমার ছেলের জামিনের জন্য? জামিন? জামিন? এটা আপনি কি ছেলে মানুষের মতো কথা বলছেন? না, আপনার ছেলে সাহেবদের গুলি করে মারছে, পুলিশের গুলা মারছে, আর তাকে ছেড়ে আমি ওকে এখান থেকে নিয়ে যাবো। আমি আর ওকে কলকাতায় ছাড়া মারা দেব না। আরে গোটা দেশটাই তো ইংরেজদের আন্ডারে, আর সেখানে গিয়েও যে খুন খারাপি করবে না আপনি গ্যারান্টি দিতে পারেন? আমি ওকে বোঝাবো। ভাষায় বোঝাবে? এই বোঝানো তো আপনি আগে বোঝাতে পারতেন।
আর শুনুন, যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে বন্দে মাতরম কেড়ে নিতে না পারছি ততক্ষণ পেটাবো। কেন কেন বন্দে মাতরম বলা কি অন্যায়? আনন্দমত পড়া কি দোষে? কই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় কংগ্রেসের সম্মেলনে দেশাত্মবোধক গান গায় তখন তো কিছু করার হিম্মত থাকে না। ভালোই ভালোই বলছি, কেটে পড়ো। কি করবেন? মারবেন? আমাকে ফাঁসি দেবেন? ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজ পরীক্ষা জাতির অথবা জাতনে করিবে তোর। आपका बेटा सिपाही का घोड़ा, कुछ नहीं तो थोड़ा थोड़ा। এটাই তো চাইছিলাম। ছেলের এত জোর আসে কোত্থেকে? শুনুন, আমি আমার ছেলেকে দেখার জন্য সেই পূর্ব বাংলা থেকে এসেছি। আমাকে একবার দেখতে দিন। ওর সঙ্গে আপনার দেখা হয় না। যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। কেন? দেশে কি কোনো আইন কারণ নেই? আমি আদালতের সল্লাবদ্ধ হব? এই শালা শোয়া, গায়ে খুব চর্বি হয়েছে না? আমি চিনিস, আমি চিনিস, আমি ইন্সপেক্টর মুরালো। যা যা, তোর কোন বাপকে পারি বল। আর 2 দিন থেকে যা, আর 2 দিন থেকে যা। তোর ছেলে যদি মুখ না খুলে ওর লাশ নিয়ে যা, লাশ নিয়ে যা। চিঠি, তোমার চিঠি, ভাইজানের লেখা। দেব না। দাও বলছি, ভালো হবে না কিন্তু। দাও। আরে দাঁড়াও, আগে চিঠিটা একটু চেঁচিয়ে পড়ে নে, আর 5 জনকে শোনাই। আমি কিন্তু আব্বাকে বলে দেব। বেশ তো, বলো না, আমিও বলবো। ভাবিজানের চিঠির বানান যদি আমি ঠিক করে দিতে পারি, আবার পোস্ট অফিসে ফেলে আসতে পারি, তাহলে চিঠি পড়তে পারবো না কেন? তুমি কিন্তু মানুষ মোটেও সুবিধার নও, বড্ড পেঁচালে, বদের ধাড়ি। তোমার যখন বিয়ে হবে না, তোমার বউকেও আমি এভাবেই কষ্ট দেব, বুঝলে? ও তাই? তা নয় তো কি? আমি কি তোমার মতো পাঠশালায় যাই? বানানো একটু একটু ভুল হয়। আর তোমাকে আমি বিশ্বাস করে চিঠিটা লিখতে দিয়েছি, তুমি তার সুযোগ নিচ্ছ। ও তাই? আমি পেঁচালে, আমি বদের ধাড়ি? দাঁড়াও। আম্মা, ও আম্মা। এই চুপ চুপ, কি করছো কি? তুমি কি সত্যি সত্যি আমাকে বলে দেবে? আচ্ছা ঠিক আছে, কেউ আসার আগেই চিঠিটা পড়ে ফেলো। না ধরো, কাজ নিয়ে আমার তোমার চিঠি পড়বো। দাঁড়াও, একটা কথা বলি, এ বাড়িতে আব্বাজানের চিঠি বাদে সবার চিঠি কিন্তু আমিই পড়ি, কিন্তু তোমার চিঠিতে কি এমন লেখা আছে যেটা আমি পড়তে পারবো না? ও তুমি বুঝবে না, আগে তোমার বিয়ে হোক তারপর। ভাবি, ওর তো কোনো দোষ নেই, ওকে তো সুলেমানই বলেছে যে যারা স্বদেশী করে তাদের সাথে যদি যোগাযোগ রাখা হয় তাহলে সুলেমানের চাকরি নিয়ে টানাটানি পড়বে। ওর চাকরির কথা চিন্তা করে আমি আমার বন্ধুর কাছে যাব না? আমি সারা জীবন সোমনাথের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো? তোমার বড় বউকে বুঝিয়ে দেওয়া দরকার, আমি এখন ওই বাড়ির কর্তা। আমি কোথায় যাব, কাকে কোথায় পাঠাবো সেটা আমি ঠিক করবো। বড় বউকে বলে দিও যে আমি এখনো মরিনি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি,
হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।